বন্ধুরা, আজ আমাদের আলোচ্য বিষয় হলো নিউম্যান প্রজেকশন। তো আমরা এই লেকচারে ডিসকাস করব যে এই নিউম্যান প্রজেকশন বেসিক্যালি কি জিনিস এবং এই নিউম্যান প্রজেকশন আমাদের কিভাবে সাহায্য করে কোনো কনফরমেশনাল অ্যানালিসিসের জন্য। ওকে, তো বন্ধুরা, শুরু করা যাক এই ভিডিওটি। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এ এবং বি দুটো গ্রুপ। ওকে, এরা একে অপরের সঙ্গে যুক্ত রয়েছে থ্রু দিস সিগমা বন্ডস। ওকে, তো আমরা জানি যে যে কোনো সিঙ্গেল বন্ডের অ্যারাউন্ডে অ্যাটমস ক্যান রোটেট। ওকে, তো অ্যাটমের সো দিস সিগমা বন্ডস বেসিক্যালি রোটেশন ইজ বেসিক্যালি অ্যালাউড অ্যালং দিস সিগমা বন্ড। এটা এই জন্যই হয় যে এই টাইপের যে রোটেশন হয় এর জন্য যে এনার্জি ব্যারিয়ার, ওকে, যে এনার্জি ব্যারিয়ার লাগে সেই এনার্জি ব্যারিয়ার খুবই সামান্য। সেই জন্য দিস টাইপস অফ মলিকিউলস ক্যান ইজিলি rotate around this single sigma bonds. So that's why it is called free rotation. So these types of free rotations are allowed. Okay, নাও হোয়াট হ্যাপেন ডিউরিং দ্যাট ফ্রি রোটেশন। তো এই ধরনের ফ্রি রোটেশন যদি হয় তাহলে কি হতে পারে? তো এই ধরনের যখন ফ্রি রোটেশন হয় দেয়ার ক্যান বি এ পসিবিলিটি, দেয়ার ক্যান বি এ চেঞ্জ অফ কনফরমেশন। ওকে, তো কনফরমেশন অ্যাকচুয়ালি কি? কনফরমেশন বেসিক্যালি থ্রি ডাইমেনশনাল ওরিয়েন্টেশনস অফ অ্যাটমস। ওকে, তো যে এই যে অ্যাটমগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই অ্যাটমগুলো স্পেসে বিভিন্ন ডিরেকশনে রয়েছে। ওকে, তো এদের যে যখন কনফরমেশনাল চেঞ্জ হয় একটা মলিকিউল থেকে আর একটা মলিকিউলের, তাদের স্ট্রাকচার একই থাকে কিন্তু এই যে অ্যাটমগুলোর ওরিয়েন্টেশন ইন দ্য স্পেস or three-dimensional orientation of this atom in the space changes. ওকে, তো কি করে হয়? তো দেখতে পাচ্ছ এটা একটা মলিকিউল, এই যে সেন্টার দুটো সেটা বেসিক্যালি নাথিং বাট কার্বন অ্যাটম। ওকে, তো এখানে এ বি সি এগুলো সব এক একটা অ্যাটম। ওকে, ইট ক্যান বি হাইড্রোজেন, এটা অ্যাটমও হতে পারে আবার কোনো গ্রুপসও হতে পারে। ইট ক্যান বি হাইড্রোজেন অ্যাটম অর ইট ক্যান বি এনি গ্রুপস লাইক মিথাইল গ্রুপ। ওকে, তো কি হতে পারে এই কনফরমেশনাল চেঞ্জের সময়? তো ধরো এই যে সিগমা সিগমা বন্ডটা রয়েছে তার অ্যারাউন্ডে এই ডিরেকশনে রোটেশন হচ্ছে। ওকে, তো এই ডিরেকশনে যখন রোটেশন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমরা এই ডি যে অ্যাটম বা গ্রুপ সেটাকে একদম নিচে নামিয়ে নিয়ে চলে এলাম। ওকে, এবং ই যখন আমরা দেখছি তার বাঁ দিকে রয়েছে এবং এফ আমরা যেদিকে তাকাচ্ছি তার ডান দিকে রয়েছে। তো এই কনফরমেশনটা আমরা রিচ করছি আফটার স্মল রোটেশন অ্যারাউন্ড দিস অ্যারাউন্ড দিস সিগমা বন্ডস। ওকে, তো এই দুটো যে স্ট্রাকচার তৈরি হলো, একটা হচ্ছে স্ট্রাকচার এ এবং আর একটা হচ্ছে স্ট্রাকচার বি, এই দুটো স্ট্রাকচারকে তোমরা যদি ভালো করে দেখো তাহলে এটা দেখতে পাবে যে এদের বেসিক্যালি যে অ্যাটমিক কানেকশন আর বন্ড কানেক্টিভিটি, these are identical. ওকে, সো বাট এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে অ্যাটমগুলো যে থ্রি ডাইমেনশনাল যে ডিস্ট্রিবিউশন বা থ্রি ডাইমেনশনাল যে বিন্যাস এই অ্যাটমগুলোর ইন দ্য স্পেস চেঞ্জেস। সো দ্যাটস ওয়াই দে আর কল্ড দ্য কনফর্মার্স। এখন আমরা এটাকে তো স্টিরিওকেমিক্যাল আইসোমারও তো বলতে পারি, তাই না? আমরা এটাকে কনফর্মার কেন বলছি? তো জেনারেলি আমরা এর আগে জানি যে যখন দুটো অ্যাটমের স্ট্রাকচার বা বন্ড কানেক্টিভিটি সেম থাকবে কিন্তু অ্যাটমগুলো যখন থ্রি ডাইমেনশনাল যে ডিস্ট্রিবিউশন ইন দ্য স্পেস সেটা যখন আলাদা হবে তখন তাদেরকে আমরা স্টিরিও আইসোমার্স বলি। তাহলে এই দুটো একে অপরের সঙ্গে স্টিরিও আইসোমারিক রিলেশনশিপে কেন নেই? তার কারণ যে যখন দুটো মলিকিউল এ এবং বি স্টিরিও আইসোমার আমরা যখন বলবো তার মানে হচ্ছে এই এ আর বি ইজিলি কনভার্টেবল না। উই ক্যান সেপারেট আউট দিস টু এন্টিটি। ওকে, তো এই এ থেকে বি তে কনভার্ট হওয়াটা অত সোজা হবে না। তা এ আর বি কে আমরা সহজেই সেপারেট আউট করতে পারবো, তখনই তাদেরকে স্টিরিও আইসোমার বলবো। কিন্তু এই যে দুটো মলিকিউল তোমরা দেখতে পাচ্ছ, এই দুটো মলিকিউল ইজিলি একে অপরের মধ্যে কনভার্টেবল। তো এইখান থেকে এইখানে আসতে খুব মিনিমাম এনার্জি লাগে, যেটা রুম টেম্পারেচারেই হয়ে যায়, মানে এটা স্পন্টেনিয়াসলি এখান থেকে এখানে এই চেঞ্জটা হচ্ছে।
তো সেই জন্য আমরা এর মধ্যে কোনোটাকেই আইসোলেট করতে পারবো না, মানে আমরা যদি এই মলিকিউলটাকে নিই তাহলে তার মধ্যে সাম x% থাকবে এ এই স্টিরিও আইসো এই কনফর্মারটা, এবং y% থাকবে এই বি এই কনফর্মারটা। সো আমরা কখনোই বলতে পারবো না বা কখনোই আইসোলেট করতে পারবো না 100% এ কে অথবা 100% বি কে। তো সেই জন্য এরা মানে স্টিরিওকেমিক্যাল আইসোমারের মতো দেখতে লাগলেও এরা অ্যাকচুয়ালি স্টিরিও আইসোমার না, এরা বেসিক্যালি কনফর্মার। কেননা এদের যে কনভার্সনটা এটা অত্যন্ত দ্রুত হয়, যেটাকে মানে যেটাকে সেপারেট আউট করা একেবারেই সম্ভব না। ওকে, তো এবার আমরা আমাদের প্রসঙ্গে চলে আসছি নিউম্যান প্রজেকশন। তো এই নিউম্যান প্রজেকশনটা আসলে কি? তো বেসিক্যালি এই যে ধরনের স্ট্রাকচারটা আমরা ড্র করছি, এটা ড্র করাটা সবসময় খুব বড্ডই টাইম কনজিউমিং। মানে এই যে স্ট্রাকচারটা আমরা ড্র করছি, ড্র করতে যথেষ্ট টাইম লাগে। তো এটাকে একটু সিম্পল আকারে মানে ড্র করার জন্য এক ধরনের থিওরি বা এক ধরনের মানে পদ্ধতি ইউজ করা হয়, যেটাকে বলা হয় নিউম্যান প্রজেকশন। তো নিউম্যান প্রজেকশন কি? নিউম্যান প্রজেকশন যদি ড্র করতে হয় কোনো এই ধরনের কোনো কনফর্মারের, তাহলে প্রথমে তোমরা একটা সার্কেল ড্র করবে। ওকে, সিম্পলি একটা সার্কেল ড্র করবে। এবারে তুমি কোন দিক দিয়ে মলিকিউলটাকে দেখতে চাইছো, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। ওকে, তো সাপোজ তুমি এই কনফর্মারটা নিউম্যান প্রজেকশন ড্র করতে চাইছো এবং তুমি তাকিয়ে রয়েছো এই ডিরেকশনে। ওকে, দিস ইজ দ্য ডিরেকশন ইন হুইচ ইউ আর লুকিং। তো যেদিকে তুমি তাকিয়ে রয়েছো সেদিকটা হবে তোমার ফ্রন্ট ডিরেকশন। ওকে, এবং তার উল্টো দিকটা হচ্ছে তোমার ব্যাক ডিরেকশন। ওকে, তো তুমি ফ্রন্ট ডিরেকশনে কি দেখতে পাচ্ছ? ফ্রন্ট ডিরেকশনে দেখতে পাচ্ছ এই অ্যাটম বা গ্রুপটা একদম এরকম ডিরেকশনে রয়েছে, লাইক দিস। এটা হচ্ছে ডি। তারপরে তোমার বাঁ দিকে রয়েছে এফ, তো আমরা বাঁ দিকে এফ ড্র করলাম। ওকে, এবং তোমার ডান দিকে রয়েছে ই, তো ই ড্র করলাম। এবং এই দিকটা হচ্ছে তোমার ব্যাকের ডিরেকশনটা তোমার এইভাবে ড্র করতে হবে। তো ব্যাকে তুমি দেখতে পাচ্ছ যে নিচে রয়েছে সি, নিচে সি ড্র করলাম, এবং বাঁ দিকে বি ড্র করলাম, এবং ডান দিকে এ। তো এইটা হচ্ছে এই কনফর্মারের নিউম্যান প্রজেকশন। তো এটা ড্র করা অনেক বেশি মানে কনভেনিয়েন্ট, সেই জন্য এই জিনিসটাকে বেশি ইউজ করে কেমিস্টরা, নিউম্যান প্রজেকশন ফর্মুলা। ওকে, সেরকম ভাবে এই যে কনফর্মারটা, এটারও নিউম্যান প্রজেকশন তোমরা ড্র করতে পারো। প্রথমে যেরকম বললাম সার্কেল একটা ড্র করে নিতে হবে। ওকে, তো একদম তোমার ফ্রন্টে তুমি এদিক দিয়ে তাকাচ্ছ, এইটা হচ্ছে তোমার ফ্রন্ট ডিরেকশন। তো এখানে দেখতে পাচ্ছ ডি, নিচে রয়েছে ডি, বাঁ দিকে রয়েছে ই, ডান দিকে রয়েছে এফ, এবং একইভাবে দেখতে পাচ্ছ যে তোমার বাঁ দিকে রয়েছে বি। ওকে, তোমার ডান দিকে রয়েছে এ, এবং সেরকম ভাবেই নিচে রয়েছে সি। তো এটা হচ্ছে এই বি কনফর্মারের নিউম্যান প্রজেকশন। তো এইভাবে নিউম্যান প্রজেকশন ড্র করতে হবে। এটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো, এবং এটা খুবই কাজে লাগবে। খুব একটা বেশি জটিল কিছু না, তোমরা এক দুবার প্র্যাকটিস করলে এটাকে ইজিলি আয়ত্ত করতে পারবে। ওকে, তো নেক্সট স্লাইডে চলা যাক। তো বেসিক্যালি দু ধরনের নিউম্যান প্রজেকশন আমরা কথা বলবো। প্রথমটাকে বলা হয় স্ট্যাগার্ড কনফর্মেশন। ওকে, তো স্ট্যাগার্ড কনফর্মেশন হচ্ছে এই টাইপের। তো এখানে কি হয় স্ট্যাগার্ড কনফর্মেশনে তোমরা দেখতে পাচ্ছ যে এই হাইড্রোজেন আর এই হাইড্রোজেনের মধ্যে একটা অ্যাঙ্গেল থাকে, এই অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি। ওকে, সো দিস অ্যাঙ্গেল ইজ কল্ড দ্য ডাইহেড্রাল অ্যাঙ্গেল। তো এখানে দেখতে পাচ্ছ এই হাইড্রোজেন আর এই হাইড্রোজেনের মধ্যে যে অ্যাঙ্গেলটা, এটাকে যদি আমরা এইভাবে ড্র করি তাহলে দেখতে পাবে যে এই হাইড্রোজেন আর এই হাইড্রোজেনের মধ্যে যে ডাইহেড্রাল অ্যাঙ্গেল। ওকে, সো দিস টু হাইড্রোজেনস আর সিচুয়েটেড অ্যাজ ফার অ্যাজ পসিবল, সব থেকে দূরে রয়েছে। তো সেই জন্য, এবং দেখতে পাচ্ছ তাদের মধ্যে যে ডাইহেড্রাল অ্যাঙ্গেল সেটা হচ্ছে 180 ডিগ্রি। তো এই ধরনের যে কনফর্মেশন সেটাকে বলে স্ট্যাগার্ড কনফর্মেশন। ওকে, নাও লেটস কাম টু এক্লিপসড কনফর্মেশন। তো এক্লিপসড কনফর্মেশন দেখতে পাচ্ছ যে সবাই একে অপরের কাছাকাছি রয়েছে। ওকে, এই যে দুটো হাইড্রোজেন বা এই দুটো হাইড্রোজেন বেসিক্যালি এই দুটো হাইড্রোজেনের মধ্যে যে ডাইহেড্রাল অ্যাঙ্গেল
মানে এই হাইড্রোজেনটা এবং এই হাইড্রোজেনটা, এদের মধ্যে এরা একই ডিরেকশনে রয়েছে, মানে এদের মধ্যে যে ডাইহেড্রাল অ্যাঙ্গেল সেটা 0 ডিগ্রি, সো দ্যাট ইজ কল্ড দ্য এক্লিপসড কনফর্মেশন। তো অ্যাকর্ডিং টু দ্য নিউম্যান প্রজেকশন, স্ট্যাগার্ড যে কনফর্মেশন দ্যাট ইজ দ্য মোস্ট স্টেবল কনফর্মেশন অফ মলিকিউল কম্পেয়ার টু এক্লিপসড কনফর্মেশন। ওকে, কেন সেটা আমরা নেক্সট স্লাইডে দেখছি। ওকে, তো প্রথমে আমরা কনফর্মেশনাল অ্যানালিসিস করব। কনফর্মেশনাল অ্যানালিসিস মানে আমরা বিভিন্ন কনফর্মারের একটা একই মলিকিউলের বিভিন্ন কনফর্মারগুলোকে নেব এবং দেখব যে তাদের এনার্জি কতটা ডিফারেন্স। ওকে, তো তাদের যে এনার্জি ডায়াগ্রামটা আমরা ড্র করব দ্যাট ইজ কল্ড দ্য কনফর্মেশন অ্যানালিসিস অফ দিস মলিকিউল। ওকে, তো এই যে ইথেন মলিকিউলটা দেখতে পাচ্ছ, এই যে এই সেন্টারটা দ্যাট ইজ 1 কার্বন অ্যাটম, এর পিছনে একটা সেন্টার রয়েছে, মানে এটাকে জাস্ট A4O4 করলে এই স্ফিয়ারটাকে আর একটা যে প্রান্তে আমরা পৌঁছাবো দ্যাট ইজ দ্য অ্যানাদার কার্বন সেন্টার, এবং এতে চারপাশে হাইড্রোজেন অ্যাটমগুলো বিন্যস্ত রয়েছে। এবং দেখতে পাচ্ছ যে এই হাইড্রোজেন অ্যাটমগুলো একে অপরের সঙ্গে একটা মানে ম্যাক্সিমাম পসিবল ডিস্টেন্স মেনটেন করে রয়েছে, দ্যাট ইজ দ্য কল দ্য staggered conformation which is called the most stable conformation। এটার এইটাই কারণ যে এই যে কার্বন হাইড্রোজেন বন্ডগুলো রয়েছে তারা একে অপরের সঙ্গে ম্যাক্সিমাম ডিস্টেন্স মেনটেন করে রয়েছে, যতটা পারা যায় ডিস্টেন্স সম্ভব মেনটেন করে রয়েছে। তো এই ম্যাক্সিমাম ডিস্টেন্স মেনটেন করার জন্য কি হয় যে এদের মধ্যে যে স্টেরিক হিন্ডারেন্স, বেসিক্যালি কোনো রকম স্টেরিক হিন্ডারেন্স থাকে না, যে একে সবাই নিজের নিজের জায়গা বা স্পেস পেয়ে থাকে। এবং আমরা এটাও জানি যে এই যে CH যে বন্ডটা রয়েছে, এই বন্ডটা বেসিক্যালি নাথিং বাট দ্য ইলেকট্রন ডেন্সিটি, ইট হ্যাজ সাম ইলেকট্রন ডেন্সিটি এই বন্ডের। ওকে, এই সিগমা বন্ডের। তো যখন এই দুটো বন্ড অনেক দূরে দূরে থাকে, এদের মধ্যে যে ইলেকট্রনিক যে রিপালশন, যে ইলেকট্রন রয়েছে বা ইলেকট্রন ডেন্সিটি রয়েছে অ্যালং দিস CH সিগমা বন্ড, সেটাও একে অপরের সঙ্গে যথেষ্ট ডিস্টেন্স মেনটেন করে রয়েছে বলে যে ইলেকট্রনিক যে রিপালশন সেটাও অনেক কমে যায়, সেই জন্য এটা যথেষ্ট স্টেবল স্ট্রাকচার অর কনফর্মেশন। অন্যদিকে যে এক্লিপসড কনফর্মেশন, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ইলেকট্রন ক্লাউডস দ্যাট ইজ অ্যারাউন্ড দিস CH bonds, they are very close to each other. So as they are very close to each other, so that's why there is some kinds of electronic repulsion between these types of CH bond. তো এই টাইপের যে ইলেকট্রনিক রিপালশন হয়, সেই রিপালশনের জন্য এই টাইপের যে এক্লিপসড কনফর্মেশন তাদের স্টেবিলিটি যথেষ্ট কম হয়। তো সেই জন্য যদি আমরা দেখি যে স্ট্যাগার্ড কনফর্মেশন ইজ মাচ মোর স্টেবল। এবার আমরা এর একটা কনফর্মেশনাল অ্যানালিসিস করব, মানে আমরা দেখব যে এদের পোটেনশিয়াল এনার্জির মধ্যে কিরকম ডিফারেন্স রয়েছে। ওকে, তো বেসিক্যালি দিস ইজ কল্ড দ্য কনফর্মেশন অ্যানালিসিস। এখানে এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস এবং দিস ইজ কল্ড দ্য এক্স অ্যাক্সিস। তো এখানে ওয়াই অ্যাক্সিসে পোটেনশিয়াল এনার্জি প্লট করা হয় এবং এক্স অ্যাক্সিস ইজ নাথিং বাট দ্য রোটেশন। ওকে, তো দিস ইজ দ্য কনফর্মেশনাল অ্যানালিসিস অফ ইথেন মলিকিউল। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্ট্যাগার্ড কনফর্মেশন, এর এনার্জি সব থেকে লোয়েস্ট। যেহেতু আই হ্যাভ টোল্ড ইউ দিস ইজ মাচ ফেভারেবল বোথ স্টেরিক্যালি, এখানে স্টেরিক ফ্যাক্টরটা খুব একটা আসবে না কারণ এখানে সবকিছুই হাইড্রোজেন অ্যাটম। তো যখন কোনো বাল্কি গ্রুপ আসবে হাইড্রোজেনের জায়গায়, সেই ক্ষেত্রে আমাদেরকে স্টেরিক ফ্যাক্টর বা টরশনাল স্ট্রেন, যেটা আমরা নেক্সট স্লাইডে ডিসকাস করব, সেইটাকে কনসিডার করতে হবে। এই ক্ষেত্রে উই ডু নট হ্যাভ টু কনসিডার দ্য স্টেরিক এফেক্ট বাট রাদার উই হ্যাভ টু কনসিডার দ্য ইলেকট্রনিক এফেক্ট। তো এই স্ট্যাগার্ড কনফর্মেশনে যে ইলেকট্রনিক রিপালশন ইজ মিনিমাম, দ্যাটস ওয়াই ইট হ্যাজ মিনিমাম এনার্জি। এবারে দেখতে পাচ্ছি এরপরে যখন রোটেশন হয়ে এটা যখন এক্লিপসড কনফর্মেশনে গেল, তখন এনার্জিটা এতটা বেড়ে গেল, এই মলিকিউলের যে পোটেনশিয়াল এনার্জি এতটা বেড়ে গেল, দ্যাট ইজ বিকজ অফ দ্যাট ইলেকট্রনিক রিপালশন বিটুইন দ্য ইলেকট্রন ক্লাউডস অফ দিস CH গ্রুপস। ওকে, এবং তারপরে আবার যখন রোটেট করে আবার যখন সে আবার স্ট্যাগার্ড কনফর্মেশনে পৌঁছলো, সরি দিস উইল বি দ্য স্ট্যাগার্ড কনফর্মেশন, আমি এটা ড্র করতে ভুল করেছি। আবার স্ট্যাগার্ড কনফর্মেশনেই যখন পৌঁছলো রোটেট করে, ওকে, তখন এর এনার্জি আবার কমে গেল এবং এই দুটোর এনার্জি সেম। ওকে, তো এবার দেখতে পাচ্ছি যে এনার্জি যে গ্যাপটা between this staggered conformation and eclipse conformation, that is around 12 kilojoule per mole। মানে
এক মোল যে মলিকিউল বা এক অ্যাভোগাড্রো নাম্বার অফ যদি মলিকিউল থাকে, তাদের মধ্যে যে টোটাল এনার্জি ডিফারেন্স হবে দ্যাট উইল বি 12 কিলো জুল। তো আমরা যদি একদিকে 1 মোল অফ স্ট্যাগার্ড মলিকিউল নিই, এই ইথেনের স্ট্যাগার্ড মলিকিউল নিই, অন্যদিকে আর একদিকে 1 মোল এক্লিপসড কনফরমেশনের মলিকিউল নিই, থিওরিটিক্যালি জাস্ট ভাবতে পারো, প্র্যাকটিক্যালি সম্ভব না, কেননা প্র্যাকটিক্যালি আমরা এদেরকে সেপারেট আউটই করতে পারবো না, কিন্তু থিওরিটিক্যালি যদি আমরা এদেরকে সেপারেট করি এবং এদের সেপারেটলি যদি এনার্জি ক্যালকুলেট করতে পারি, তাহলে দেখবো এদের মধ্যে যে এনার্জি ডিফারেন্সটা হবে দ্যাট উইল বি অ্যারাউন্ড 12 কিলো জুল পার মোল। এবারে এই যে এনার্জিটা, এটা এতটা সিগনিফিক্যান্ট না বা এতটাও বেশি না যে এই যে নর্মাল যে রুম টেম্পারেচারে একে অপরের মধ্যে কনভার্টেবল হতে পারবে না। তো এনার্জি ডিফারেন্সটা খুব একটা বেশি না, সেই জন্য ইজিলি রুম টেম্পারেচারে মানে কখনো এটা স্ট্যাগার্ড কনফরমেশনে থাকে, কখনো এক্লিপসডে, কখনো আবার স্ট্যাগার্ডে। তো এদেরকে কখনো আলাদা করা যায় না। সো কিন্তু যেহেতু স্ট্যাগার্ড কনফরমেশনটা যথেষ্ট স্টেবল কনফরমেশন, সেই জন্য যে কোনো মুহূর্তে যদি আমরা এই মলিকিউলটা একটা স্লিং শট বা একটা ফটোগ্রাফ এরকম নিতে পারি যে কত কনফরমেশন, কত পার্সেন্ট স্ট্যাগার্ড এবং কত পার্সেন্ট এক্লিপসড ফর্মে আছে, এটা যদি জাস্ট কোনো মুহূর্তের জন্য আমরা দেখার চেষ্টা করি, তাহলে দেখতে পাবো যে কোনো মুহূর্তেই স্ট্যাগার্ড কনফরমেশনের যে পার্সেন্টেজটা, সেটা সবসময় এক্লিপসড কনফরমেশনের থেকে বেশি হবে। তো দ্যাট ইজ স্ট্যাটিস্টিক্যালি আমরা যদি ডেটা এর কালেক্ট করতে পারি, দেখতে পাবো যে স্ট্যাগার্ড কনফরমেশন, নাম্বার অফ মলিকিউলস হ্যাভিং দ্য স্ট্যাগার্ড কনফরমেশন উইল বি গ্রেটার দ্যান দ্য নাম্বার অফ মলিকিউলস হ্যাভিং এক্লিপসড কনফরমেশন। ওকে, so this is one thing. So this is the conformational analysis of uh, ethane molecule. Okay, now just come to some little bit complicated molecule, that is conformational analysis of butane. তো বিউটেনের স্ট্রাকচার হচ্ছে এরকম, সেখানে 4টে কার্বন অ্যাটম আছে এবং আমরা দেখতে চাইছি ডিউ কনফরমেশন ডিউ টু দ্য রোটেশন অ্যারাউন্ড দিস C2 and C3 সিগমা বন্ড। তো এই দুটো C2 এবং C3 এই দুটো কার্বন অ্যাটমকে যে সিগমা বন্ডটা কানেক্ট করছে, তার অ্যারাউন্ডে যখন রোটেশন হচ্ছে, তখন যে যে কনফর্মারগুলো তৈরি হচ্ছে, তাদের এনার্জি কিরকম ভাবে ভ্যারি করতে পারে সেটা আমরা অ্যানালিসিস করব ইন দিস কেস। ওকে, তো এখানে যে মেন ফ্যাক্টর, যে ডিসাইডিং ফ্যাক্টর হবে যে এনার্জি ব্যারিয়ার গুলোকে, যে এখানে যেমন স্টেরিক ফ্যাক্টরটা খুব একটা ফ্যাক্টর ছিল না, মেনলি ইলেকট্রনিক ফ্যাক্টরটাই মেন ফ্যাক্টর ছিল এই দুটো কনফর্মারকে ডিস্টিংগুইশ করার জন্য। এই ক্ষেত্রে যে মেন ফ্যাক্টর হবে দ্যাট ডিসাইডস দ্য এনার্জি ব্যারিয়ার ইজ কল্ড দ্য টরশনাল স্ট্রেন। তো এই টরশনাল স্ট্রেন এটা কি, সেটা বোঝার জন্য চলো নেক্সট স্লাইডে যাই। তো এটা হচ্ছে নেক্সট স্লাইড। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই বিউটেন যে মলিকিউলটা, এই কনফর্মারগুলো ড্র করেছি। তো এই কনফর্মারগুলো তৈরি হয়েছে, টোটাল 6টা কনফর্মার তৈরি হয়েছে ডিউ টু দ্য রোটেশন অফ দিস বিউটেন সিগমা বন্ড অ্যারাউন্ড দিস C2C3 বন্ড। ওকে, তো প্রথমেই দেখতে পাচ্ছি, আমরা প্রথমে মলিকিউলটাকে আরেকবার ড্র করে নিচ্ছি, CH3 CH2 CH2 CH3। তো এই যে সিগমা বন্ড, এই সিগমা বন্ডের অ্যারাউন্ডে রোটেশনের জন্য এই কনফর্মারটা তৈরি হয়েছে। তো এখানে যে দুটো কার্বন অ্যাটম রয়েছে, দিস কার্বন অ্যাটম, ওকে, এবং এর পিছনের দিকে যে কার্বন অ্যাটম রয়েছে, দিস আর বেসিক্যালি C2 অ্যান্ড C3 কার্বন অ্যাটম। তো এই কার্বন অ্যাটমের সঙ্গে কি কি যুক্ত রয়েছে? এই C2 কার্বন অ্যাটমের সঙ্গে একটা মিথাইল গ্রুপ যুক্ত রয়েছে দেখতে পাচ্ছ, আর দুটো হাইড্রোজেন অ্যাটম যুক্ত রয়েছে। সেরকম ভাবে এই C3 যে কার্বন অ্যাটমটা রয়েছে, সেটার সাথেও একটা মিথাইল গ্রুপ যুক্ত রয়েছে আর দুটো হাইড্রোজেন অ্যাটম যুক্ত রয়েছে। তো এখানেও সেরকম। তো প্রথম যে কনফর্মারটা আমরা দেখতে পাচ্ছি, দ্যাট ইজ কল্ড দ্য অ্যান্টি কনফর্মার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে দুটো মিথাইল গ্রুপ রয়েছে, এরা একেবারে 180 ডিগ্রি অপোজিটে রয়েছে, মানে এদের মধ্যে যে ডাইহেড্রাল অ্যাঙ্গেল phi, that is 180 ডিগ্রি, দ্যাট ইজ কল্ড দ্য অ্যান্টি কনফর্মার। তো এবার যদি আমরা এটাকে কনফরমেশন অ্যানালিসিসে আমরা পড়ে যাব, প্রথমে আমরা 6টা কনফর্মার কি কি সেটা একটু বিস্তারিত আলোচনা করে নিই। এবারে ধরো তুমি কি করতে চাইছো, তুমি পিছনের দিকে যে গ্রুপসটা আছে সেটাকে তুমি ফিক্স রাখো। এবারে এটাকে ধরো এই যে সিগমা বন্ডটাকে, সেটা তুমি রোটেট করাচ্ছ।
ওকে, তো সিগমা বন্ডটাকে যদি রোটেট করাও, তো ধরো 60 ডিগ্রি এটাকে রোটেট করালে, 60 ডিগ্রি একটা রোটেশন দিলে এবং সেই রোটেশনটা হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেশন দিলে, তো ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেশন নেবে, তো এই হাইড্রোজেনটা এখানে চলে আসবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এই হাইড্রোজেনটা এখানে চলে এসছে, সেরকম ভাবে এই হাইড্রোজেনটা এখানে চলে আসবে, এই মিথাইল গ্রুপটা এখানে চলে আসবে। সো দিস ইজ দ্য conformer that we will get after 60 degree rotation clockwise direction. So এখানে দেখতে পাচ্ছ this is called the eclipsed conformer. Eclipsed মানে যে এই গ্রুপগুলোর মধ্যে বা এই অ্যাটমগুলোর মধ্যে যে ডিস্টেন্স দ্যাট ইজ মিনিমাম, এবং এদের ক্ষেত্রে এদের মধ্যে যে ডাইহেড্রাল অ্যাঙ্গেল দ্যাট ইজ 0 ডিগ্রি। সো দিস ইজ কল্ড দ্য এক্লিপসড কনফর্মার। আবার আমি 60 ডিগ্রি রোটেশন দিলাম অ্যারাউন্ড ইন দ্য ক্লকওয়াইজ ডিরেকশন, তো সেখানে কি হবে, এই হাইড্রোজেনটা এখানে চলে আসবে, এই হাইড্রোজেনটা নিচে চলে আসবে এবং এই মিথাইলটা এই দুটোর মাঝে চলে আসবে। সো দিস ইজ কল্ড দ্য গচ কনফর্মার। গচ, এটা একটা নামটা মনে রাখো। এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে এই দুটো মিথাইল গ্রুপের মধ্যে যে ডাইহেড্রাল অ্যাঙ্গেল সেটা হচ্ছে 60 ডিগ্রি। ওকে, সো দিস ইজ কল্ড দ্য গচ কনফর্মার। আবার 60 ডিগ্রি রোটেশন যদি দিই, তাহলে এই দুটো মিথাইল একদম কাছাকাছি চলে আসবে এবং তাদের মধ্যে যে ডাইহেড্রাল অ্যাঙ্গেল সেটা হয়ে যাবে 0 ডিগ্রি। সো দিস ইজ অ্যানাদার টাইপ অফ এক্লিপসড কনফরমেশন। আবার তুমি 60 ডিগ্রি রোটেশন দাও, আবার এই মিথাইল গ্রুপটা এর ডান দিকে চলে আসবে এবং আবার এদের মধ্যে যে ডাইহেড্রাল অ্যাঙ্গেলটা সেটা 60 ডিগ্রি হয়ে যাবে। সো দিস ইজ অ্যানাদার গচ কনফর্মার। এটা 5 নম্বর কনফর্মার হলো। আবার 60 ডিগ্রিতে তুমি যদি দাও, তাহলে এই মিথাইল এখানে চলে আসবে, এই হাইড্রোজেন এখানে চলে আসবে, এই হাইড্রোজেন এখানে চলে আসবে, এবারে পাবো আবার এক্লিপসড কনফর্মার। তো এখানে আবার ডাইহেড্রাল অ্যাঙ্গেল গুলো 60 ডিগ্রি হয়েছে। এবার এখান থেকে যদি আবার তুমি 60 ডিগ্রি রোটেশন দাও অ্যারাউন্ড দ্য ক্লকওয়াইজ ডিরেকশন, তুমি আবার সেই অ্যান্টি কনফর্মার ফিরে পাবে। তো বেসিক্যালি টোটাল 6টা কনফর্মার রয়েছে। এবারে আমরা এই কনফর্মারগুলোর এনার্জি কিরকম সেটা দেখবো, দ্যাট ইজ কল্ড দ্য কনফরমেশনাল অ্যানালিসিস। ওকে, তো এই যে কনফরমেশনাল অ্যানালিসিসের জন্য যে মেজর ফ্যাক্টর সেটা হচ্ছে টরশনাল স্ট্রেন। তো এই টরশনাল স্ট্রেনটা বেসিক্যালি কি, দিস ইজ নাথিং বাট এ টাইপ অফ স্টেরিক হিন্ডারেন্স। তো স্টেরিক হিন্ডারেন্স কি জন্য হতে পারে, বেসিক্যালি দুটো যখন গ্রুপ বা অ্যাটম যখন কাছাকাছি আসে তাদের মধ্যে একটা স্টেরিক হিন্ডারেন্স তৈরি হয়। তো সেই স্টেরিক হিন্ডারেন্সের জন্য এই মলিকিউলের পোটেনশিয়াল এনার্জি অনেক বেড়ে যায়। যত বড় গ্রুপ কাছাকাছি আসবে বা যত দুটো বাল্কি গ্রুপ কাছাকাছি আসবে, তত বেশি স্টেরিক হিন্ডারেন্স বাড়বে। তো এখানে দুরকম স্টেরিক হিন্ডারেন্স দেখতে হবে। একটা হচ্ছে এই মিথাইল আর হাইড্রোজেন এর মধ্যে যে স্টেরিক হিন্ডারেন্স, এই দুটো এই হাইড্রোজেন অ্যাটম মিথাইল গ্রুপের মধ্যে, আর আরেকটা হচ্ছে মিথাইল দুটো গ্রুপের মধ্যে। এখানে দেখতে পাচ্ছ স্টেরিক হিন্ডারেন্স রয়েছে। ওকে, তো খুব স্বাভাবিক যে এই যে মিথাইলের এই দুটো গ্রুপের মধ্যে যে স্টেরিক হিন্ডারেন্স হবে, দ্যাট উইল বি মাচ মোর সিভিয়ার কম্পেয়ার টু দ্য স্টেরিক হিন্ডারেন্স বিটুইন হাইড্রোজেন অ্যাটম অ্যান্ড মিথাইল গ্রুপ। কারণ তোমরা স্বভাবতই জানো যে হাইড্রোজেন অ্যাটম সাইজে অনেক ছোট, তো হাইড্রোজেন আর মিথাইল গ্রুপ যখন কাছাকাছি আসবে তখন যে স্টেরিক হিন্ডারেন্সটা হবে সেটা যথেষ্ট কম হবে ইন কম্পারিজন টু ইন দ্যাট কেস ওয়ার দ্য টু মিথাইল গ্রুপস আর কেম ক্লোজ টু ইচ আদার। ওকে, তো প্রথমে আমরা দেখতে পাই অ্যান্টি কনফর্মারটার এনার্জি যদি দেখি, এটা লোয়েস্ট হবে। কেননা যে দুটো মেন বাল্কি গ্রুপ রয়েছে, যে মিথাইল গ্রুপ, ওকে, এই কার্বন অ্যাটমের সঙ্গে যুক্ত যে মিথাইল গ্রুপ আর ফ্রন্ট ডিরেকশনে যে কার্বন অ্যাটমের সঙ্গে যুক্ত যে মিথাইল গ্রুপ, এই দুটো একদম ম্যাক্সিমাম ডিস্টেন্স মেনটেন করে রয়েছে একে অপরের সাথে। কেননা এদের মধ্যে ডাইহেড্রাল অ্যাঙ্গেল 180 ডিগ্রি। ডাইহেড্রাল অ্যাঙ্গেল 180 ডিগ্রি হওয়া মানে এই দুটো গ্রুপের মধ্যে যে ডিস্টেন্সটা সেটা ম্যাক্সিমাম। তো এই ম্যাক্সিমাম ডিস্টেন্স মেনটেন করার জন্য যে স্টেরিক হিন্ডারেন্সটা তৈরি হবে সেটা উইল বি মিনিমাম, কারণ এটা একেবারে সেপারেট রয়েছে। সেই জন্য এই যে অ্যান্টি কনফর্মার সেটার এনার্জি একদম লোয়েস্ট হবে। ওকে, এবং অন্যদিকে এটা দেখতে পাচ্ছ স্ট্যাগার্ড কনফরমেশন। স্ট্যাগার্ড হওয়ার জন্য যে ইলেকট্রনিক রিপালশন সেটাও যথেষ্ট কম হবে, মানে সেটা একদম আসবেই না। উপরন্তু যে টরশনাল স্ট্রেনটাও যথেষ্ট কম। ওকে, তো সেই জন্য অ্যান্টি যে কনফর্মার তার এনার্জি সব থেকে লোয়েস্ট হবে। এরপর আমরা এক্লিপসে চলে যাচ্ছি। তো এক্লিপস যখন এই যে সেকেন্ড যেটা কনফর্মার, সেখানে দুটো ফ্যাক্টর চলে আসছে। একটা মিথাইল আর হাইড্রোজেনের মধ্যে যে টরশনাল স্ট্রেন, সেই টরশনাল স্ট্রেনটা যেটা কাজ করবে, যেটা অ্যান্টি কনফর্মারে কাজ করছিল না, কিন্তু এই ক্ষেত্রে কাজ করছে। তো সেই জন্য এই যে এক্লিপসড কনফর্মার তার এনার্জি অনেক বেড়ে যাবে।
ওকে, তো এখানে দেখতে পাচ্ছ এনার্জিটা প্রথমে মিনিমাম ছিল অ্যান্টিতে, তারপরে হঠাৎ করে বেড়ে গেল এক্লিপসড কনফর্মেশনে। আবার যখন সে 60 ডিগ্রি রোটেট হয়ে এই কনফর্মেশনে চলে এলো, সেটাকে বলছে গজ কনফর্মার। তো এই গজ কনফর্মারে সবই ঠিক আছে, স্ট্যাগার্ড কনফর্মেশনের জন্য এদের মধ্যে ইলেকট্রনিক রিপালশন কম, কিন্তু তা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি যে এই দুটো মিথাইল গ্রুপ খুব কাছাকাছি রয়েছে, এরকম না যে তারা খুব দূরে রয়েছে। মানে মানছি অ্যান্টির মতো দূরে নেই, যেখানে ডাইহেড্রাল অ্যাঙ্গেল 180 ডিগ্রি, তবুও এরা মানে খুব একটাও দূরে নেই, কাছাকাছি রয়েছে, এদের মধ্যে ডাইহেড্রাল অ্যাঙ্গেল 60 ডিগ্রি। ওকে, তো সেই জন্য কিছুটা হলেও এদের মধ্যে রিপালশন থাকবে। তো সেই জন্য এর এনার্জি অবশ্যই এক্লিপসটার থেকে অনেক কম হবে, কিন্তু অ্যান্টির থেকে সমান বা অ্যান্টির কম হবে না। তো এই জন্য এই দেখতে পাচ্ছ তোমরা, দিস ইজ দ্য এনার্জি লেভেল অফ দিস গজ কনফর্মেশন, যেটা এক্লিপসটা থেকে অনেক কম, কিন্তু অ্যান্টির থেকে সামান্য একটু বেশি, কারণ অ্যান্টিতে দুটো মিথাইল গ্রুপ একেবারেই অনেক দূরে দূরে ছিল, কিন্তু এক্ষেত্রে সেটা নয়, কিছুটা হলেও তারা কাছে রয়েছে। সেই জন্য তাদের মধ্যে একটা প্রকারের টর্শনাল স্ট্রেন কাজ করছে, যার জন্য এই যে কনফর্মারের যে এনার্জিটা সেটা কিছুটা হলেও বেশি। সো দ্যাট ইজ ওয়াই দিস ইজ দ্য এনার্জি ডায়াগ্রাম, এনার্জি পজিশন অফ দিস গজ কনফর্মার। তো এবার আবার যখন এক্লিপসে চলে এলো, এই এক্লিপসড কনফর্মারের এনার্জি সব থেকে ম্যাক্সিমাম হবে। কেননা প্রথমত এই যে এক্ষেত্রে যে এই যে দুটো মিথাইল গ্রুপ রয়েছে, এরা একেবারে কাছাকাছি চলে এসছে, যাদের মধ্যে ডাইহেড্রাল অ্যাঙ্গেল 0 ডিগ্রি। ওকে, এই গজ কনফর্মারে তাও কিছুটা দূরে ছিল, 60 ডিগ্রি এদের মধ্যে ডাইহেড্রাল অ্যাঙ্গেল ছিল, কিন্তু এই ক্ষেত্রে এরা একেবারেই কাছাকাছি চলে এসছে। সেই জন্য এই যে এক্লিপসড ফর্ম 4 নম্বর যে কনফর্মার, সেটা এনার্জি সব থেকে বেশি হবে। সো দিস ইজ দ্য এনার্জি পজিশন অফ দিস এক্লিপসড কনফর্মার। ওকে, এরপরে আবার 60 ডিগ্রি রোটেট করে সে গজ কনফর্মারে চলে এলো। এবার যে 5 নম্বর যে কনফর্মার আর 3 নম্বর কনফর্মার, এদের এনার্জি সেম হবে, এই দুটোর মানে এনার্জি ওয়াইজ এরা সেম। সেই জন্য দেখতে পাচ্ছ যে 5 যে কনফর্মার এবং 3 কনফর্মার, এই দুটোকে একই এনার্জি লেভেলে রাখা আছে। এরপরে আবার এক্লিপসড কনফর্মার আমরা পাবো। এই এক্লিপসড কনফর্মার যেটা 6 নম্বর যে এক্লিপসড কনফর্মার, সেটার এনার্জি সেরকম ভাবে 2 নম্বর যে এক্লিপসড কনফর্মার ছিল তার সমান হবে। ওকে, ফর দ্য সেম রিজন। তারপরে আবার সে যখন 60 ডিগ্রি রোটেট হয়ে আবার সে অ্যান্টিতে চলে আসবে, যে অ্যান্টি মানে সব থেকে স্টেবল ফর্ম। So this is the conformational analysis of butane molecule. তো আমি আশা করছি তোমরা এই পর্যন্ত, এই লেকচার পর্যন্ত সবকিছু বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো রকম ডাউটস থাকে এই লেকচারটা নিয়ে, ইউ ক্যান আস্ক মি থ্রু দ্য কমেন্ট সেকশন। আর আমার লেকচার যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি কেম্বাসিস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এরপরে আমরা যে নেক্সট যে লেকচার আসবো, সেই লেকচারে এই নিউম্যান প্রজেকশনেরই বিভিন্ন অ্যাপ্লিকেশন আমরা দেখব কিছু উদাহরণ সহকারে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, এবং থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও টিল এন্ড।